বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিকের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থিঙ্ক ট্যাঙ্কের চীন আইনের সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। তিনি আমার বায়ে বসা। আমার ডানে রয়েছেন দেশের সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে আমার প্রশ্ন, আসলে দেশটাতে হচ্ছে কি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি আমরা অভ্যুত্থানের পরে দেখিনি। প্রথম 3 দিন মোটামুটিভাবে সরকারও ছিল না, পরিস্থিতিও মোটামুটি একটা সহনীয় অবস্থার মধ্যে ছিল, কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে নানা ধরনের ঘটনা ঘটছে এবং গত কয়েকদিনে যা ঘটলো, একটা ঘটনা তো মিটফোর্ডের ঘটনা, সেই 2006 সালের 28 অক্টোবরের কথা মনে করিয়ে দিল, বরং বলা যেতে পারছে তার চেয়েও ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা দেখলাম। এবং সারা দেশেই ঘটনা, নানা রকমের ঘটনা ঘটছে। এই হত্যার বাইরে চাঁদাবাজি, দখলবাজি, নানার কিছু। সো আমার আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে এর দায় আসলে কার কতখানি? সরকারের কতখানি, বিএনপির কতখানি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতখানি, অন্যান্য রাজনৈতিক দলের কতখানি? ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। এর দায় সামগ্রিকভাবে সবারই, কিন্তু একটা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব যাদের, দায়টা তাদের বেশি নিতে হয়। গত 3-4 দিনে অন্তত সারা দেশে যে ঘটনাগুলো আলোচিত হয়েছে, মিটফোর্ডের ঘটনাটা খুব বেশি আলোচিত হয়েছে, কারণ এটা অত্যন্ত বীভৎস, নৃশংস। মানে এই নৃশংসতা সহ্য করা যায় না। কারণ এটা ভিডিও হয়েছে এবং সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এর বাইরে চিটাগাংয়ে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে 11 টুকরা করেছে, সেই আসামি ধরা পড়েছে। খুলনায় যুবদলের সাবেক সহসভাপতি, সে খুলনা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এ নিয়ে 2 পক্ষ মুখোমুখি হয়, সেইখানে তার একটি ছবি ভাইরাল হয়েছিল বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। রামদা হাতে সম্ভবত দাঁড়িয়েছিল এরকম একটা ছবি। তারপর যুবদল তাকে বহিষ্কার করে। সেই নেতাকে তার প্রাইভেট কার পরিষ্কার করার সময় কতিপয় সন্ত্রাসী এসে তার পায়ের রগ কাটে এবং গুলি করে হত্যা নিশ্চিত করে যায়। চাঁদপুরে এক মসজিদের ভেতরে এক বয়স্ক 75 বয়সী এক খতিবকে উপর্যুপরি কুপিয়ে আহত করে এবং পর নিহত হওয়ার, তার মৃত্যুর খবরও জানা যায়। এই যে ঘটনাগুলি ঘটছে, এটা কোনোটাই এক একটা থেকে এক একটা বিচ্ছিন্ন, এটা ভাববার কারণ নাই। কারণ এই সন্ত্রাসীরা শেষ বিচারে গিয়ে এটা নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক লাভের কথা চিন্তা করে প্রতিপক্ষের দিকে কাদা ছুটতে অভ্যস্ত হলেও সেই প্র্যাকটিসের বাইরে গিয়ে যদি ভাবা যায় সন্ত্রাসী মানে সন্ত্রাসী, খুনি মানে খুনি, এই ক্ষেত্রে ধরেন যেই দলেরই হোক তাকে প্রথমত শাস্তির আওতায় আনা এবং এই দেশটা যে খুনির জন্য অভয় আশ্রয়ের জায়গা নয়, সেই মেসেজটা খুনির কাছে পৌঁছে দেওয়া এটা জরুরি ছিল। গত 10 মাসে সেটি আমরা দিতে ব্যর্থ হয়েছি। এই ক্ষেত্রে ধরেন চাঁদাবাজি, দখল বা অনেক সন্ত্রাসের সঙ্গে বিএনপির নাম জড়িয়েছে, কোথাও কোথাও জামায়াত ইসলামের নাম জড়িয়েছে, কোথাও কোথাও নির্দলীয় বা অন্যান্য কারো নাম জড়িয়েছে। এখন ধরেন বিএনপি বড় দল হিসেবে তাদের বিরুদ্ধে সমালোচনাটা অনেক বেশি আসছে। সেটা ধরে নিয়েই বলি যে বিএনপির গত 10 মাসে 4,500-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছে। এখন একটা দল হিসেবে কাউকে ফেরতও নিয়েছে, সেই অভিযোগ আছে। তদন্ত হয়, তদন্তে যদি সেটা মনে হয় যে অভিযোগটা সত্য প্রমাণিত হয়নি, তখন তাকে ফেরত নিতে পারে, কিন্তু ফেরত নেওয়ার সংখ্যা খুব কম। এখন এই ক্ষেত্রে ধরেন অনেকে এটা বলছে যে বহিষ্কারই যথেষ্ট নয়, একটা রাজনৈতিক দল হিসেবে তারা বহিষ্কারই করতে পারে, তার বিরুদ্ধে তো অন্য যে আইনানুগ ব্যবস্থা সেটা তো রাষ্ট্রীয় বাহিনী নেবে, রাষ্ট্র নেবে, সরকার নেবে। সেই ক্ষেত্রে তাকে বহিষ্কার করার অর্থ হলো দল তার দায় নিল না এবং তার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো আইনানুগ ব্যবস্থা নিলে এখানে দলের কোনো আশ্রয় প্রশ্রয় বা কোনো রকম তদবির থাকবে না, সেই মেসেজটা ক্লিয়ার করে দেওয়া। সে তার প্রেক্ষিতে যে ব্যবস্থাগুলির রাষ্ট্রীয় বাহিনীগুলোর নেওয়া দরকার ছিল সেখানে ব্যাপক শিথিলতা আছে। এখন এই শিথিলতার পেছনে নানান রকমের
ঘটনা, নানান রকমের ইনটিউশন এক এক গ্রুপ থেকে এক একভাবে আসে। কারণ বিএনপির তরফ থেকে বারবার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হচ্ছে যে যেখানে এটা ঘটুক আপনারা ব্যবস্থা নেন, বিএনপি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি বা কোনো অপরাধীর পক্ষে কখনো দাঁড়াবে না। তো স্পষ্ট বার্তা দেয়া আছে। তারপরও 10 মাসে পুলিশের তরফ থেকে সেরকম কোনো অবস্থান আমরা লক্ষ্য করিনি। এখন এই লক্ষ্য না করবার পিছনে এটা কি পুলিশের দুর্বলতা, যে 5 আগস্ট পরবর্তী ট্রমাটাইজড কিছু পলাতক, কিছু আওয়ামী ফ্যাসিবাদ ঘরানার সম্পৃক্ত ছিল এরকম পুলিশ, তারা কোনোভাবে চাকরি টিকানোর জন্য ঘাপটি মেরে আছে, এইসব কারণে তারা ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় নেই সেটি, নাকি তার ওই এলাকায় বিএনপি বেশি শক্তিশালী বলে পুলিশ তাদের সঙ্গে কোনো রকম কনফ্লিক্টে জড়াতে চায় না সেই ভয়, নাকি তাদের প্রতি কোনো বিশেষ কর্নারের নির্দেশনা আছে যে বিএনপির নেতাকর্মীদের নামে এটা চলতে থাকুক, এই প্রচারণাটা হতে থাকুক, বিএনপিকে রাজনৈতিকভাবে একটু মেলাইন করা, হিউমিলেট করা, একটু কোণঠাসা করা, এইটা একটা অন্য রাজনৈতিক দলের লাভ হতে পারে, অথবা এই দেশে যে বিরাজনীতিকরণের দিকে কখনো কখনো যাওয়ার প্রক্রিয়া শুরু হয় তার অংশ হিসেবে এই যে সামনে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে এবং বিএনপি নির্বাচন চাচ্ছে, সেটা নিয়ে একটা লন্ডন যৌথ বিবৃতিও আমরা দেখলাম, কিন্তু নির্বাচনের স্পষ্ট কোনো রোডম্যাপ আসছে না। ফলে এমন একটা প্রেক্ষাপট তৈরি করা, আমি তো রোডই দেখি না। হ্যাঁ, রোডই দেখেন না আপনি, কথা অনেকে বলে, এরকম একটা প্রেক্ষিত তৈরি করা যে বিএনপি তাদের কর্মীরা এরকম অপরাধে জড়িত হয়ে পড়েছে, সেটা আরও বাড়তে থাকলো, তাদের বিরুদ্ধে প্রচারণা চলতে থাকলো এবং জাস্টিফাইড করা হলো যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এদেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যথেষ্ট নয়, ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হবে, অথবা বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী একটা যৌথ অভিযান চালানোর প্রয়োজনীয়তা এস্টাবলিশ করলো। ফলে বাংলাদেশের রাজনীতিতে অতীতে যেরকম বহুমুখী এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গেছি, ফলে এখন এই যে অনেকগুলা পয়েন্ট যেটা আমি বললাম এর কোনোটাকেই ফেলে দেয়া যাচ্ছে না। সময় বলবে আসলে কি উদ্দেশ্যে দেশে এটা চলতে দেয়া হচ্ছে। মিস্টার এম এ আজিজ, ধন্যবাদ আপনাকে। আসলে 5ই আগস্টের পরে যে মব সন্ত্রাসটা ঘটে গেল, এতে আমার মনে হয় তরুণ বয়সের যে জনগোষ্ঠী তাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে গেছে, যে চাপ প্রয়োগ করলেই দাবি আদায় হয় এরকম, এবং সন্ত্রাস, এই ধরেন 5ই আগস্টের পরে যেসব তাণ্ডব চললো, ভাঙচুর যেগুলি চললো, আবার শ্রীলঙ্কায় তো সরকার পরিবর্তন হয়েছে, একটা সম্পদ তো নষ্ট হয় নাই, কিন্তু আমাদের দেশে হয়েছে। ওখান থেকেই এরপরে দেখেন পরবর্তীতে ঠিক ফ্যাসিস্ট সরকারের সময় একজন হত্যা হলে 500 জন, গাড়ি পড়ে নাই, গাড়িতে আগুন লাগে নাই, অথচ দেখা যায় অপোজিশনের 500 জনের বিরুদ্ধে মামলা। এরকমই একজন মরেছে, একজন মারা গেছে, দেখা গেল যে বিদেশে আছে, সেও খুনের আসামি। এখন মামলা করতে যায় পুলিশের কাছে, কারণ পুলিশ 5ই আগস্টের পরে আপনি খেয়াল করে দেখেন কমপক্ষে অর্ধেক পুলিশ স্টেশন লুট হয়ে গেছে, অস্ত্র, অনেক পুলিশ আপনার মেরে ফেলা হয়েছে, কিন্তু তাদেরকে ইন্ডিমেন্টারি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কিছু বলা যাবে না। তো ওখান থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলি ঘটনা বিশেষভাবে তরুণ সমাজ ঘটিয়েছে, তাদের ব্যাপারে এই সরকার উদাসীন। আপনি বলেন তো, প্রথম দিকে যখন ভাঙচুর হলো বুলডোজার দিয়ে, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কথা বলেছে? গভীর রাতের পরে একটু প্রতিবাদ, একটা দেশে সন্ত্রাস ঘটে যাচ্ছে, এটা যদি পলিটিশিয়ান হতো তিনি বুঝতেন যে এটা একটা রোগ হিসাবে, সংক্রামক রোগ হিসাবে ছড়াবে। এখন কিন্তু সংক্রামক রোগ হিসাবে ছড়ায় গেছে, যে এখন বিএনপি বড় দল, বিএনপি ধরেন 17 বছর কোনো কিছুতে ছিল না, এখন বিএনপির ভিতরে ধরেন আওয়ামী লীগ সর্বত্র চাঁদাবাজি করেছে, বিএনপি কিন্তু অনেক নেতাকর্মী এর ভিতরে ইনভলভ হয়ে গেছে। এখন বলেন বিএনপি যে 4500 কর্মী বহিষ্কার করলো, বিএনপির তো একদম শীর্ষ লেভেলেও তো চাঁদাবাজ আছে, তাদের ধরে না কেন? তাহলে তো মেসেজটা নিচে যেত। শীর্ষ লেভেলে বলতে স্ট্যান্ডিং কমিটির লোক আছে তো, তো আপনি কিরকম কয়জন আছে আপনার জানা মতে বা বোঝা মতে? স্ট্যান্ডিং কমিটির নিজস্ব লোক আছে। আপনি যেটা বলছেন স্ট্যান্ডিং কমিটি তো খুব বেশি সংখ্যক লোক নেই, নাম বলতে হবে না, মানে আপনার ধারণা স্ট্যান্ডিং কমিটি ভাইস প্রেসিডেন্ট মিলে তো 5-6 জন আছে মিনিমাম। হ্যাঁ,
5-6 জন আছে মিনিমাম। Okay. তাদের আত্মীয় স্বজন আছে, বউটু আছে, বুঝছেন না, বউ পুত্রবধূ আছে, পুত্রকন্যারাও আছে। হ্যাঁ আছে। তো এই জন্যই বলছি যে উপর থেকে যদি ফেলা হতো তাহলে নিচের গুলোর মেসেজটা ভালো মতো যেত, সেটা তো হচ্ছে না। 4,500 যে কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তারা কিন্তু বহু কেস খেয়েছে। তারা পাট খেতে পালায়া, ঘর বাড়ি নাই, ঘর বাড়িতে থাকতে পারে নাই, ধান খেতে পালায় গেছে, কেউ এসে ঢাকা শহরে রিক্সা চালাইছে, মোটরসাইকেল চালাইছে, এইভাবে জীবনটা ধারণ করছে। তারাও কিন্তু খুব কষ্টে ছিল। এখন তারা যেহেতু স্কোপ আছে, বড় চাঁদাবাজি করে আমি করব না কেন, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, এটাই প্রমাণিত হয়েছে যে বিএনপি একটা বিশাল সংগঠন, কিন্তু বিএনপির হাইকমান্ড বিএনপির কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ওই জায়গায় চলে গেছে। হ্যাঁ, এখন ধরেন আপনি যেটা বললেন, ধরেন এই যে 5-6 জায়গায় এই ঘটনা ঘটছে, নানান রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাকে বিএনপির কেউ ঘটাইছে? মানে বিএনপির কোনো ইনস্ট্রাকশনে ঘটছে? ঘটে নাই তো। আপনার ধরেন মিটফোর্ড হসপিটালে, আবার সুজানগরে হয়েছে, বিএনপি নিজে যায় মামলাও করছে, কারণ বিএনপির সর্বোচ্চ শাস্তি কর্মীর বহিষ্কার করা, এরপরে কি করবে? তো আইনশৃঙ্খলা বাহিনী আপনি দেখেন, দুটো ঘটনা দেখেন আপনি। একটা চিটাগাংয়ে ঘটলো, ছাত্রলীগের ছেলেকে ধরে নিয়ে গেল, পুলিশ এটাকে ছেড়ে দিল যে তার ভিতরে কোনো অভিযোগ নাই, কেস নাই, কিছু নাই, ছেড়ে দিছে, বাস থানার ওসি ঘেরাও করলো এবং থানার ওসি সাসপেন্ড হয়ে গেল। আপনি দেখেন সাবেক আপনার রাষ্ট্রপতি চিকিৎসার জন্য গেল, এয়ারপোর্টে 3 ঘন্টা বসে রইল, ওখানে সব ইমিগ্রেশন থেকে শুরু করে কত সব বাহিনীর লোক আছে, কারো কিছু হলো না, 3 পুলিশের ঘাড়ে চাপাই দিল। তো পুলিশ তো ট্রমাটাইজ ফুললি। এখন কেস না নিতে গেলে মারা গেছে একজন, 300 জন বিদেশি লোকের কাছে কেস নাও না, কবে ফেজিবাদের দোষর, সাথে সাথে তার চাকরি নাই। তো এই পরিস্থিতিটা তৈরি করার ক্ষেত্রে আমি বলবো যে এখানে সরকারের ইনঅ্যাকশনটা প্রধান হয়ে গেছে। এই ইনঅ্যাকশনের কোনো বিশেষ উদ্দেশ্য তো আছে বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে মানে মনে এটা হয় তারা ক্যাপাবল না, সেটা হচ্ছে একটা অযোগ্যতা, আরেকটা হচ্ছে যে অযোগ্যতা তার সঙ্গে অসৎ উদ্দেশ্য, অথবা অসৎ উদ্দেশ্য, কোনটা? একটা হলো তারা ইনক্যাপাবল, সব এনজিও মার্কার লোক, আর 2-1টা আমলা আছে, তারা যে সেক্টরে আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা হচ্ছে ভয়ঙ্কর চতুর লোক, তিনি এখন খেলা করতেছে, তিনি নির্বাচনটা দিতে চায় বলে এখনও মনে হয় না। সব কথায় আপনি দেখেন সর্বোচ্চ বলছে না যে ডিসেম্বরের ভিতরে সকল প্রস্তুতি নাও, ইলেকশন হবে, তবে আবার বলছে সংস্কার এবং যদি সংস্কার বিচার যদি পর্যাপ্ত পরিমাণে হয়। আগে লন্ডন বৈঠক করছে, তখন রাজনীতিতে তাপদাহ চলছিল, তো এরপরে বৈঠকে দেখেন অনেক শর্ত যদি তবে দিয়ে একটা কিন্তু ধরেন এই যদি শর্তের মধ্যে বিএনপি ঢুকলো কেন? না, আমার কাছে আগেও বলেছি, এখনো বলি, আমার মনে হয় ওইখান থেকে ডক্টর ইউনূস তার ঘুড়ির লাটাই তার হাতে বিএনপিকে ট্র্যাপ করছে। আমার মনে হয় বিএনপি ট্র্যাপড। আর বিএনপি যেহেতু জামাত ইসলাম নেক্সট দল, তারা কিন্তু সব সিটের নির্বাচন প্রার্থী দিয়ে দিয়েছে। বিএনপি চায় যত দিন যাবে তত বিএনপির বিরুদ্ধে যত সবগুলো দল তো নেমে গেছে যে বিএনপিকে ঠেকাও, কারণ বিএনপির সব জনশ্রুতি আছে, বিএনপি সরকার গঠন করতেছে, তো যত তাড়াতাড়ি নির্বাচন হয় বিএনপির জন্য ভালো, যত দেরি হবে তত খারাপ। বিএনপি তো একদিন পর্যন্ত ডিসেম্বর বলে হঠাৎ করে আবার ফেব্রুয়ারিতে চলে গেল, না এটা হলো কেন গেল? এটা গেছে হচ্ছে আপনার নেগোসিয়েশনের জন্য, নির্বাচনটা হোক। হ্যাঁ, যেমন ধরেন এবারে যে প্রেস সেক্রেটারিকে দিয়ে বলালো যে সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নাও, হ্যাঁ, ভাবটা এমন যে ডিসেম্বরের প্রস্তুতি নিয়ে ফেলালেই নির্বাচন হয়ে যাবে। কিন্তু বড় 2টা শর্ত আছে শেষে, সংস্কার এবং বিচার পর্যাপ্ত যদি হয়। এই কথাটা জয়েন্ট স্টেটমেন্টের মধ্যে আছে। হ্যাঁ, জয়েন্ট স্টেটমেন্টের মধ্যে আছে, এখনো ওই শর্তই রাখছে। তার মানে হচ্ছে কোনো কারণে যদি ফেব্রুয়ারি ক্রস করে যায় তাহলে আর নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে নাই। এদিকে সারা দেশে যে অরাজকতা তৈরি হয়েছে, এখানে যে অন্য থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট নাই, এটাও কিন্তু মানে না ভাবার কোনো সুযোগ। ডক্টর সায়ন্ত, আপনি শুনছিলেন যে এখন প্রশ্ন অনেকের কাছেই যে বিএনপি আসলে কেন ফেব্রুয়ারিতে গেল, যেখানে তারা বুঝতে পারছে যে সরকারটা খুব একটা নিরপেক্ষ ভূমিকায় নেই, সরকারের কারো কারো প্রতি ব্লেসিংস আছে, এবং যাদের প্রতি ব্লেসিংস আছে তারা বিএনপিকে
কথাবার্তায় আচরণে সার্বক্ষণিকভাবে আন্ডারমাইন করবার চেষ্টা করছে। হ্যাঁ, বিএনপির সীমাবদ্ধতা, দুর্বলতা এবং কিছু কিছু অপকর্মের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা যুক্ত আছে। কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিস্টার আজিজ যথার্থই বলেছেন যে কিছু সিনিয়র নেতারা এর সঙ্গে হয়তো ইনভলভ আছেন কোথাও কোথাও, এবং অন্তত সেটুকু না থাকলেও নেতাকর্মীরা যারা করছেন তারা তাদের আশ্রয় প্রশ্রয় আছেন বা তারা রক্ষা করবার চেষ্টা করেন। কিন্তু সব মিলিয়ে সবাই মনে করে যে বাংলাদেশের নির্বাচনটা অত্যন্ত জরুরি। আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা মনে করে, যে প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কের টানাপোড়েন তারা মনে করে, বিএনপি এবং তার মিত্ররা এতদিন ধরে চাইছিল পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট তারাও মনে করে যে নির্বাচন হলে হয়তো তারা একভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। কিন্তু আসলে ঘুরিয়ে ফিরে যাই বলি না কেন আমরা, সেটা ফেব্রুয়ারি বলি, এপ্রিল বলি, জুন বলি, নির্বাচনের তেমন কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। সো আপনি কিভাবে দেখেন, এবং বিএনপির জায়গা থেকেও আসলে একটু বুঝতে চাই যে বিএনপি কি ট্র্যাপড যেটা বলছেন, নাকি বিএনপি মিসগাইডেড, মিসলিড করা হচ্ছে বিএনপি নেতৃত্বকে, নাকি বিএনপি, আপনি পুলিশের কথা বলছিলেন যে তারা ট্রমাটাইজড, আমি অনেক সময় বলি যে বিএনপিও আসলে ট্রমাটাইজড কিনা। আজিজ ভাই যেটা বলছেন যে বিএনপি ট্র্যাপড, আসলে আমার এটা আসলে মনে হয় ওই মিটিং এর পরে আমি প্রথম সম্ভবত বলেছি, আপনি বলেছেন বা আজিজ ভাইও বলছে, কিন্তু আমি ওরকম মনে করি না। কেন? বিএনপির কার্যক্রম, পলিটিক্যাল গতিবিধি, সরকারের অবস্থান, এটা আমার অবজারভেশন যায়, এবং বিএনপির কিছু নেতার সঙ্গে তাদের যে মোটিভ, তাদের কথা, প্ল্যানিং, সেসব শুনে আমার যেটা মনে হয়েছে, নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে সরকারের টানাপোড়েনটা এক পর্যায়ে খুব বেড়ে গিয়েছিল, এবং পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছিল যে আপনার পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়ার মতো পর্যায়ে তৈরি হয়েছিল, এবং সেটা নিয়ে এমন একটা উৎকণ্ঠা হলো। বিএনপির তো অগণতান্ত্রিক কোনো অন্যায় কোনো দাবি ছিল না, বিএনপির দাবি একটাই ছিল, যেটা দেশের মানুষের দাবি, গত কয়েক বছরের দাবি, নির্বাচনের দাবি। রাজনীতিতে একদম ন্যায়সঙ্গত ন্যায্য কথা নিয়েও সব সময় স্টিক থাকা যায় না, কারণ এর লাভ লস চিন্তা করতে হয়। আমি লাভ লসটা যে কথা বলে এবং নিজের বিবেচনায় যেটা মনে হয়েছে, ধরেন বিএনপি ডিসেম্বর নিয়ে একদম স্টিক থাকলো, এনসিপি তখনও নিবন্ধনের জন্য আবেদনই করেনি, এবং তারা একটু গ্রোন আপ হওয়ার চেষ্টা করছে, যে একটু তারা আরেকটু সময় চায়। সেটা কি সরকারের দায়িত্ব? না, সরকারের দায়িত্ব না, সরকারের দায়িত্ব না, বিএনপিরও দায়িত্ব না। কিন্তু জামায়াত ইসলামও তারা নির্বাচন চায় না, আরেকটু সময় নিয়ে তারা আরেকটু গোছাতে চায়। এখন এই মনোভাবের জন্য আর যত দিন যাবে বিএনপিকে তারা বিভিন্ন রকমভাবে প্রোপাগান্ডা চালিয়ে যতটা পারে বিএনপির একটু বদনাম জনগণের সামনে তুলে ধরার একটা স্কোপ তারা স্পষ্ট যে পুরো প্রক্রিয়াটা বিএনপির এগেইনস্ট, অবশ্যই এগেইনস্টে। এত কিছু জানার পরেও ধরেন পরিস্থিতি যদি এই দাঁড়ায় যে দল হিসেবে গণ অভ্যুত্থানের পরে আগে যেমন 4টা দল ছিল, প্রথম একটা লেভেলে 2টা আওয়ামী লীগ, বিএনপি, তার পরের স্তরে জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, এর পরের দলগুলো আসলে খুব ছোট ছোট, তারা বিভিন্ন জোটে বা একা যাই করুক। ঠিক গণ অভ্যুত্থানের পরে 3টা দল হলো গিয়ে বিএনপি আনপ্যারালাল একটা বড় দল, তার অনেকখানি নিচে জামায়াত ইসলাম এবং নবগঠিত এনসিপি। তাদের এখন কখনো ভোট করে নাই, ফলে আমরা পার্সেন্টেজের বিবেচনায় বুঝতে পারবো না, কিন্তু তাদের প্রতি কিছু মানুষের সহানুভূতি, ভালোবাসা আছে, যেহেতু এই ইয়াং ছেলেরা যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুলাই গণ অভ্যুত্থানে পালন করেছে। পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সকল তরুণরা, ছাত্ররা এই দলের সঙ্গে আছে, এমনটা তো নেই। এখন কেন আমি এই কথাটা তুললাম, যে এমন যদি পরিস্থিতি হয় যে বিএনপি নির্বাচনের জন্য চাচ্ছে এবং তারা রাস্তার কর্মসূচি ঘোষণা করে দিল, এমন পরিস্থিতি হয়েছিল যে ওই সময় সমঝোতা না হলে পরের মাস থেকে তারা রাস্তার কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে বিএনপিতে যাওয়ার প্ল্যানিংয়ে ছিল, তখন জামায়াত ইসলাম এবং এনসিপি বা সরকারের অনুগত বা এদের সমমনা আরও কিছু দল নির্বাচনে যেতে চাইল না, যে নির্বাচনের পরিবেশ নেই, এখন নির্বাচন হলে আমরা করব না। তখন কিন্তু বিএনপির যত বড় দলই হোক তার একক চাওয়ায় নির্বাচন সরকার দিয়ে, এক হলো সরকারের কারসাজি থাকতে পারে যে অন্য এরা অনেক চায় না, তোমাদের আওয়ামী লীগ মাঠে নাই। এটা তো ফেব্রুয়ারির ক্ষেত্রেও এরা বলতে পারে যে আমরা ইলেকশন করব না, সেটাই বলছি, অলরেডি ইসলামী আন্দোলন তো বলেছে। সেই জন্য বিএনপির এরকম একটা জাস্টিফিকেশন তৈরি করা দরকার ছিল যে তারা কিছুটা ছাড় দিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গেল,
যাতে সবার জন্য একটা উইন উইন পজিশন হয়। তারা এপ্রিলে রাজি হয়েছিল, প্রধান উপদেষ্টা তো এপ্রিলে নির্বাচন চাইবেনের কথা ঘোষণা করলেন, তখন তো জামায়াত ইসলাম সেটাকে স্বাগত জানিয়েছে। এনসিপি সেটার বিরোধিতা করেনি, বলছে যে বিচারের অগ্রগতি, সংস্কারের অগ্রগতি লাগবে, ফাইন। তাহলে বিএনপি ডিসেম্বর, ওরা এপ্রিল, সেই অবস্থা থেকে মাঝামাঝি ফেব্রুয়ারি যদি হয়, তাতে যদি সবাইকে নিয়ে ইলেকশন করা যায়, এইরকম একটা মাঝামাঝি উইন উইন পজিশনে বিএনপি যেতে চেয়েছে। এখন যদি মনে করেন, এখন যে কথা আপনি বললেন যে এখনও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ জামায়াত ইসলাম এবং এনসিপির ইসলামী আন্দোলনেরও, তারা ফেব্রুয়ারিতেও এখন বলছে যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, সন্ত্রাস, এটা ওইটা, প্রশাসন নিউট্রাল না, নির্বাচন কমিশন নিউট্রাল না, নানান রকম অজুহাত তৈরি করছে। কিন্তু বিএনপি আগেরবার তাদের সম্মান দেখিয়ে একটা উইন উইন সিচুয়েশন আনবার জন্য সমঝোতার ভিত্তিতে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্যে অনৈক্য যাতে খুব বেশি বেড়ে না যায়, সেটা ধরে রাখবার জন্য বিএনপি এই স্যাক্রিফাইসটা করেছে দেশের স্বার্থে। কিন্তু যদি সেই ভাষাটা এই দলগুলো না বুঝে এবং তারা যদি গোয়ার্তুমি করে, দেশের মানুষ তো বোকা না, তারাও তো বুঝবে যে বিএনপির মতো এত বড় দল, তারা তো ছাড় দিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে আসলো। ফেব্রুয়ারির পরে পেছাতে গেলে আমার বিশ্বাস এবং আমার আবেদনও এটা, যে কোনোভাবেই বিএনপি এবং তাদের সমমনা দলগুলোর উচিত হবে না এই নির্বাচন পেছানোর দিকে এক বিন্দু ছাড় দেওয়া। তাতে করে কি হবে, বিএনপিকে অবশ্যই যত রকমের রাজনৈতিক কর্মসূচি লাগে এই নির্বাচন আদায় করবার জন্য সেটা করতে হবে। এবং সেটা করতে গেলে তার কনসিকুয়েন্স কি হতে পারে? কনসিকুয়েন্স হতে পারে এই সরকার বাধ্য হয়ে নির্বাচন দিতে পারে এবং এই দলগুলো আসতে পারে। কনসিকুয়েন্স হতে পারে যে এই সরকার নির্বাচন দিবে না, যে না, বিএনপির চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। তাহলে বিএনপির মতো বড় দল এবং তাদের সমমনা দেশবাসীর চাপ, এইটা এই চাপটা নেওয়ার সক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই। প্রশাসনের সেই সহযোগিতা তারা পাবে না। তখন তারা পদত্যাগ করে বসতে পারে, অথবা ইমার্জেন্সি দিতে পারে। পদত্যাগ করা ছাড়া ইমার্জেন্সি দিতে পারে, পদত্যাগ করলেও যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে ইমার্জেন্সি আসবে। যদি ইমার্জেন্সি আসে তাহলে কি হবে, ইন্ডিয়ান আধিপত্য আবার এখানে ফিরে আসতে পারে। তাহলে ক্ষতিগ্রস্ত বিএনপি একা হবে? দেশবাসীর কাছে দায়ী থাকবে যারাই নির্বাচন হতে দিল না তারা, এই এনসিপি, এই জামাত ইসলাম, যারা একটু নিজেদের সামান্য লাভের জন্য, দেশকে ক্ষতি করার জন্য নির্বাচন পেছানোর কারসাজিতে যুক্ত হবে, ষড়যন্ত্রে যুক্ত হবে। তাদের কারো পিঠ বাঁচবে? কোনো নেতার বাড়িঘর রক্ষা পাবে ওই ফ্যাসিবাদের হাত থেকে যদি ইন্ডিয়ান আধিপত্য এবং ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে? সুতরাং আমি এই কথাটা আগেও কয়েক জায়গায় বলেছি, আমাদের রাজনীতিবিদদের প্রতি আমাদের অনেক অভিযোগ আছে, তারা সবাই দেশকে ভালোবাসেন না, এরকম নজির আমরা দেখেছি। তারা সবাই মানুষের কল্যাণে কাজ করেন না, নিজের কল্যাণ নিয়ে বেশি ভাবেন, এমন অ্যাটিচিউডও কোনো রাজনীতিবিদের আমরা দেখি। কিন্তু এমন রাজনীতিবিদ আমি এখনো দেখিনি যে নিজের পিঠ বাঁচানোর জন্য ভাবে না। সুতরাং এই এনসিপি বলেন, এই জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, অন্যান্য ডামবাম বলেন, এই গণঅভ্যুত্থানের স্পিরিট ব্যর্থ হলে, এই অনৈক্যের ফলে যদি রাস্তার কর্মসূচিতে মুখোমুখি এরা দাঁড়ায়, সেইখানে সরকার এবং দেশি বিদেশি নানান রকমের খেলোয়াড়রা যদি ইনভলভ হয়ে যায়, তাহলে তার খেসারত যে কিভাবে কতটা দিতে হবে সেই বোধটা এদের আছে, এটা আমি বিশ্বাস করি। ফলে শেষ পর্যন্ত এসে যতই এরকম নানান রকমের বক্তব্য দেখ, যতই মাঠ গরম করুক বক্তব্য দিয়ে, নিজের পিঠ বাঁচানোর জন্য, দল বাঁচানোর জন্য, ভবিষ্যৎ চিন্তা করে হলেও নির্বাচনে শেষ পর্যন্ত এরা আসবে। এবং বিএনপি এবং সমমনা দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবার স্বার্থে, বিদেশি বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে, চাকরির বাজার নেই, বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, এগুলা থেকে উত্তরণের স্বার্থে নির্বাচন আর পেছানোর কোনো সুযোগ নেই। বিএনপি ওই পজিশনে অনড় থাকবে, এটা আমার বিশ্বাস এবং আমরা নিজে প্রত্যাশাও করি। তাই মিস্টার এম এ আজিজ, দেখেন, আমি শান্তবার শেষের দিকের কথাটার সাথে একমত হয়েই বলছি যে আপনি দেখেন, লন্ডন ভাষায় একটা ভয়েস শোনা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয়। মাও সেটা বলেছে, এই কথাটাই বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো কথা আমরা শুনিনি। যখন পরে আপনার স্টেটমেন্টটা প্রকাশ করা হলো, 1 ঘন্টা 20 মিনিট কথা বলে মোটামুটি 5 মিনিটের স্টেটমেন্টটা পড়লেন যিনি, ওইটাই বলতেছি, যার পদত্যাগ বিএনপি দাবি করেছে। হ্যাঁ, জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা
তিনি বললেন বিএনপি যার পদত্যাগ দাবি করেছে, হ্যাঁ পদত্যাগ দাবি করছে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকবার আপনার একবার ইউনূস সাথে দেখা করতে গেছে বিএনপি ওই সেক্রেটারি রাখছে মন্ত্রী, এলজিআরডি মন্ত্রীকে রাখছে, তারও পদত্যাগ চাইছে তো, অর্থাৎ খোঁচা মারা, কিন্তু তার জায়গার থেকে সরে না। এই জন্য বলছি, আমি তাকে বলছি যে সবচেয়ে নীরব, আপনি দেখেন নীরব একদম, সারা পৃথিবীতে তার দেশ এই 54,000 বর্গ মাইল থাকলো কি থাকলো না এ নিয়ে তার মাথা ব্যথা আছে আমার কাছে মনে হয় না। এখন বিএনপি ধরেন ওই ডিসেম্বর যখন লন্ডন বৈঠক হয় তখনও যে পরিস্থিতি বিএনপির জন্য আছে, এখন সময় ক্ষেপণ হয়েছে, পরিস্থিতি আরও বিএনপির অনুকূলের বাইরে চলে যাচ্ছে। সুতরাং আপনি যেটা বললেন যে এর পরে ফেব্রুয়ারির পরে আর ছাড় দেওয়া যাবে না, ছাড় দিলেই নেক্সট ইয়ারে চলে যাবে, এরপরে অনিশ্চিত, হ্যাঁ 27 এইভাবে চলতে থাকবে, অর্থাৎ নির্বাচন হবে না। খেয়াল করে দেখেন, একদিকে নেগোসিয়েশন হচ্ছে, ইলেকশনের টোপ দিয়েছে, আমি যেটা ওইটা বলছি যে আমাদের পাবনার ভাষায় বলে যে ফাটাবাসের চিপায়, বিএনপি ফাটাবাসের চিপায় পড়ছে, ট্র্যাপ করে ফেলছে, ট্র্যাপের বা আমার পাবনার ভাষায় বলে ফাটাবাসের চিপায়, উনি চিপায় পড়ছে, কিছু করার তো নাই। বিএনপির এখন ওই বৈঠকের পরে সরল মনে ম্যাডামও বলছে না, এবং ওই বৈঠকের পর আমরা যেটা দেখলাম যে বিএনপি নেতৃবৃন্দ প্রায় 360 ডিগ্রি ঘুরে, কারণ গত 10 মাসে তাদের কথা আমরা শুনেছি, সরকার সম্পর্কে তাদের মূল্যায়ন, অনেকের সম্পর্কে বক্তব্য, তারা 360 ডিগ্রি ঘুরে বলছেন যে এই সরকার যা কিছু করছে সব ভালো এবং আমরা সরকারকে পূর্ণ সহায়তা দিয়ে দেব। এখন আমার বক্তব্য হচ্ছে যে এখন যে পরিস্থিতি, তাতে করে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বা না হলে অবশ্যই আন্দোলন করতে হবে। দেশের মায়া যদি কারণ না থাকে, কবে বোঝা যাবে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে সরকার দিচ্ছে না? কমপক্ষে 3 মাস আগে শিডিউল দিতে হবে, সেপ্টেম্বরেই ক্লিয়ার হয়ে যাবে, এবং তারপরে আমার মনে হয় সেপ্টেম্বরের আগে ডিলিমিটেশন, ভোটার তালিকা প্রকাশ, এগুলো তো হবে, আচরণবিধি প্রণয়ন, এগুলো তো বোঝা যাবে ইলেকশন কমিশন এটা করতেছে কিনা। দেখেন ওই সময় এখন আবার বলছেন যে তরুণদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এটা কেমন কথা হলো, এটা কেমন কথা হলো, তরুণদের জন্য আলাদা বুথ, এটা আবার কোন আজবের কথা, আমি তো বুঝলাম না। তরুণদের ভোট আবার একটা জরিপ বেরোচ্ছে 15 বছর থেকে আপনার 35 বছর, 15 বছর ভোটার, ওর মতামতের কোনো দাম আছে? এই একটা জরিপ দিয়ে দিয়েছে, যদিও বিএনপির ভোট বেশি দেখাইছে, এটা বুঝলাম, কিন্তু এই জরিপ তো এইটাতেই বলা যায়। আর প্রত্যেক জেলার থেকে নিচে, এক এক জেলায় এক এক পার্টি, ধরেন এখন ফরিদপুরে গেলে একরকম হবে, রংপুরে গেলে একরকম, বগুড়া নোয়াখালী গেলে আরেক রকম। তো এটা তো জরিপটা অনেক জায়গায় আছে, বিতর্ক করার আছে। তো যাই হোক, সেটা বড় কথা না। আমার কথা হচ্ছে যে এখন বিএনপি, আমি বলবো যে বিএনপি আমার পাবনার ভাষায় বলে ট্র্যাপড হয়েছে, আর আমি পাবনার ভাষায় বলি ফাটাবাসের চিপায় পড়ছে, আর আমি বলবো ভদ্র ভাষায় ট্র্যাপড হয়েছে। বাংলা ভাষায় এটা কোথাকার ভাষা জানেন যে মাইনকা চিপায় পড়ছে, ওই আর কি। তো এখন পুরান ঢাকার ভাষা। এরপরে আপনি দেখেন, খেয়াল করে আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব, সে কিন্তু বলছে যে এনসিপির সাথে ইলেকশনের সম্পর্ক, মানে পদ ভাগাভাগি হতে পারে। মানে আপনি কিভাবে দেখেন এটা? জামাত না এনসিপি, বা এনসিপির সঙ্গে হতে পারে? এনসিপি তাফালিং করতেছে, ম্যানেজ করতে চায়, এটাই তো বুঝবো। মানে তার মানে আর কি ভোট আছে নাকি? না, এনসিপি ভোট আছে না, তাহলে বিএনপি এটা কেন বলছে? তার মানে বিএনপি এনসিপি কে ভয় পাচ্ছে? না, তা না, এনসিপি কে ম্যানেজ করে কোনোভাবে ইলেকশনে যাওয়া, এই আমার কাছে এইটা মনে হয়েছে। কিন্তু জামাত ধরেন, জামাতকে বলছে জামাতকে নিবে না বলছে, কিন্তু আমার কাছে মনে হয় এনসিপি কে যেহেতু ছাড় দিতে চায়, জামাতের সাথে বহুদিন ছাড় দিয়ে চলছে, তাহলে বাংলাদেশে যদি সবাইকে ছাড় দিতে হয় এবং অ্যাডজাস্ট করতে হয়, তাহলে বাংলাদেশে বিরোধী দলকে, আর বিরোধী দল ছাড়া গণতন্ত্র কোথায় আছে? গণতন্ত্র বিরোধী দল থাকবে, ধরেন জামাতকে ধরেন কিছু দিল, দিলে তো সেই গৃহপালিত বিরোধী দল, আওয়ামী ফর্মুলায় জাতীয় পার্টি, হাসিনার মতো বিরোধী দল, গৃহপালিত বিরোধী। এই দেশে তো তাহলে আর গণতন্ত্র হবে না, গণতন্ত্রের ভবিষ্যৎ তো গণতন্ত্র হবে কোথায়? ধরেন আপনি চিন্তা করেন যে বেগম খালেদা জিয়া 2030 ওই সময় সংস্কার প্রস্তাব দিছে, এরপরে 31 দফা দিল, বিএনপির সাথে যতগুলো দল ছিল তাদেরকে নিয়ে সবার, এটা কিন্তু বিএনপির 31 এন্ডোর্সমেন্ট নিয়ে, তাদের সাথে যারা আছে সবার 31 দফা দিল। যদি সংস্কার করার ইচ্ছে থাকতো, জামাতও পরে সংস্কার সবাই দিছে, ওটাকে বেজলাইন ধরে সংস্কার করা শুরু করতো, কিন্তু দুনিয়া রেভিনিউ খুলে বলছে
এই সরকার। এটা ডিলে করার প্র্যাকটিস, নাহলে এত সংস্কার কেন? শিক্ষা যেখানে বিজ্ঞানের যুগে, যেখানে শিক্ষা ছাড়া দাঁড়ায় বিজ্ঞান শিক্ষা ছাড়া দাঁড়ায় থাকতে পারবে না, সেখানে সংস্কার নেই। নারী শিক্ষা কমিশন একটা করে একটা ভেজাল লাগাই দিয়েছে। হ্যাঁ, তো আমার কাছে এখন এই জন্যই বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খেলা করছেন, তিনি প্যাচ লাগাচ্ছেন। তার কিছু মিশন আপনি দেখেন, তিনি এটাও প্রসেস করতেছে ঠিকই, কিন্তু আপনার নিউ মুরিং কন্টেইনার কিন্তু দিয়ে ফেলছে। 6 মাস চালাবে নেভি, তারপরে ইউএইর কোম্পানি এসে এটা আসবে। এরপরে যে আপনার করিডোর দিবে না, এরপরে ওই দ্বীপটা দিয়ে দিবে না, এটা কিন্তু নিশ্চয়তা নাই। এই অ্যাসাইনমেন্ট হয়তো বাস্তবায়ন করবে, তাতে দেশ যেখানে যায় যাজ্ঞা। উনি ফ্ল্যাটে উঠে চলে যাবে। ওনার তো সারা পৃথিবী দেশ, ওনার তো সারা পৃথিবী 54,000 বর্গমাইলের কি হইলো না হইলো কি না। আরে তার তো জেদ আছে যে আমার 6 তলায় উঠেছো, হাঁটায় আর নামাইছো, হ্যাঁ তোমাকে দেখিয়ে দেই। হ্যাঁ, তো সেই জেদ কি শেখ হাসিনার মতো জেদ? তোমরা বাঙালির আমার বাবাকে মেরেছে কয়েকজন আর্মি অফিসার, আর তো উনি 6 তলায় উঠেছে তো আওয়ামী লীগ, তো ওনাকে আওয়ামী লীগ সরকার, তাই কি সারা দেশের মানুষের? প্রেস সেক্রেটারি এটা বললো ডিসেম্বরের ভিতরে প্রস্তুতি শেষ করতে হবে, তখন কিন্তু এনসিপির সামান্তা বলছে যে উনি ওনার কেস টেস উঠায় নিয়ে উনি কেটে পড়বে, ওনারটা উনি পুষে নিছে, আমরা এটা মানি না। এটার অর্থটা কি? অর্থাৎ সবার মনে এই প্রশ্ন আছে। তিনি কনভিক্টেড ছিলেন 6 মাস, তারপরে ওনার কেস উইথড্র করে নিছে সিটে বসার পরে। উনি কোন নৈতিকভাবে এই সরকার প্রধান হইলেন বলেন? তারপরে আমি তো দাওয়াতি ছিলাম, বঙ্গভবনে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, এখন সংস্কারের ডালপালা মিলে দিছে সব। এবং প্রেস সেক্রেটারি বলে এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, সব করার অধিকার আছে। বলেন, অন্তর্বর্তীকালীন নাম সংবিধানে নাই, জোড়াতালি দেয়া 106 অনুচ্ছেদ অনুযায়ী বলছে যে সরকার ডক্টরিন অফ নেসেসিটি চলবে। আমরা প্রেসিডেন্ট বলছে আমরা প্রধানমন্ত্রী পাইছি, আমরা বিশ্বাস করছি, কিন্তু কই? তখন তো যে সেনা নিবাস থেকে সবাই কে আশ্রয় নিয়েছিল তাদের তালিকা নিয়েছে না, ওখানে তো প্রধান বিচারপতি ছিল, আর এক বিচারপতি ছিল। তো এগুলো 106 অনুচ্ছেদে যে দিল, এটা কে দিল তাও তো প্রমাণ পাইতেছি না। সুতরাং অনেক ফ্যাকরা আছে, অনেক সমস্যা আছে। তো মূল কথা হচ্ছে যে আমরা একটা নির্বাচন চাই, এবং 5 বছর পরে একে খুব আন্তরিকভাবে ক্ষমতা হস্তান্তর করুক। এই পরিস্থিতিতে একটা আমরা নির্বাচন চেয়েছিলাম। উনি নানান রকম ভেজাল তৈরি করে ফেলছে। এখন দেশটা কই নিয়ে উনি ফেলাইতে চাচ্ছে এটা তো বোঝে না। ওই যে মাহমুদুর রহমান মান্না একটা টেলিভিশনে কথা বলছিলেন, উনি কয় যে আমি ওনার খুব প্রিয় ছাত্র ছিলাম। উনি আসে বক্তৃতা দিলে অন্যরা শোনে, অন্যরা বক্তৃতা দিলেও শোনে, কিন্তু ওনার প্রশ্ন করলে ঠোঁটের নিচ দিয়ে হাসে, উত্তর দেয় না। বলেন, একটা সরকার প্রধান উত্তর দিবে না, কোনো শব্দ করবে না, প্রেস সেক্রেটারিদের সব স্টেটমেন্ট হয়, অন্যরা অন্য কথায়, তিনি কথা বলবেন না। তেনার কাম খুলে বাংলাদেশে প্রথম থেকে 3 জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, 3 পত্রিকায়, তারপরে এখন খালি বিদেশি ইন্টারভিউ দেয়, সব বিদেশমুখী। যতগুলো ধরেন 11-12টা ট্যুর করছে, তার ভিতরে একটা ছাড়া সবগুলো প্রাইভেট ট্যুর, সবগুলো রাষ্ট্রের পয়সা নিয়ে বিরাট টিম নিয়ে ট্যুর করছে। আর সর্বশেষ তো আপনি জানেন লন্ডনে কি পরিমাণ অপমান জাতিরে করছে ট্যুর করতে গিয়ে, আর ওই হোটেল ভাড়া কত দিছে। তো সুতরং আমি মনে করি জাতি, আবার অনেক ওই যে ম্যান পাওয়ারের লাইসেন্স সহ নানান কিছু, এটা তো অনেক কথা। গ্রামীণ ব্যাংকে 666 কোটি টাকা সুদ মকুব করছে, গ্রামীণ ফোনের 400 কোটি টাকা সুদ মকুব করছে। সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং যে আপনার তিনি যে পুরস্কারটা পেয়েছেন, শান্তি পুরস্কার, সেটারও ট্যাক্স মকুব করছে সে। এই যে খুব বড় কোনো পুরস্কার ওনার মাপের লোকের জন্য না, এটা খুবই সামান্য সাধারণ একটা পুরস্কার, যেটা এই যে লন্ডন থেকে নিলেন। সেটা ব্যাপার না, আমরা লন্ডন থেকে বললেন না, উনি তো নোবেল প্রাইজ পাইছে। এইসব পুরস্কার যারা পাবে এটা সুদ মকুব, এটার আর কোনো ইন্টারেস্ট দিতে হবে না। টাকাটা আসলে একটা ইন্টারেস্ট দেয় না, তাহলে আপনি চিন্তা করেন কোন জায়গায় যত পাওয়া। এখন পুরা উনি দেখেন এই ছাত্ররা যে মানসিকতা দাঁড়াইছে, আমরা এখন ছাত্রদের না বলে এনসিপি বলাই ভালো। ছাত্র দেশে 3 কোটি ছাত্র, আর 3 কোটি যদি 3 কোটির 2 কোটিও যদি তাদের সঙ্গে থাকে, 1 কোটিও তাদের সঙ্গে থাকে, তারা অনেক শক্তিশালী। শোনেন, এই রোগ সংক্রমিত হয়ে গেছে আপনার। এখন আমি বলবো এনসিপি বলেন যাই বলেন,
এরা আর বিশেষ দিতে রেডি হতে চাচ্ছে না। এরা ভাবছে একবারে এমপি হব, একবারে মন্ত্রী হব, একবারে প্রত্যেকটা মন্ত্রণালয় বয়ে পড়বো। সবগুলো মন্ত্রণালয় বসায় দিচ্ছে না ইউনূস সাহেব। অর্থাৎ এই 6টা জেনারেশন চিরতরে ধ্বংস হয়ে গেছে। আপনি দেখবেন ইলেকশনে যাবে সবগুলোর জামানত, আলাদা ইলেকশন করলে সবগুলোর জামানত। শেখ হাসিনার সময় 3টা আমিডামি নির্বাচনে 3টা কিংস পার্টি করছে না, একটারও জামানত থাকে নাই। তারা তো বড় বড় নেতা ছিল, এদেরও একটারও জামানত থাকবে না। পুরা 6টা ব্যাচ 8 থেকে শুরু করে মাস্টার পর্যন্ত এই পুরোটা ফ্রাস্ট্রেটেড হবে, সার্টিফিকেট যা পাইছে তা নিয়ে ঘুরবে, পড়াশোনা নাই। এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শিক্ষক মানুষ, একদিনও বলে নাই যে তোমরা লেখাপড়াও করো, ঠিক আছে এটাও করো। প্রেস সেক্রেটারি বলছে এটা মব জাস্টিস না, এটা প্রেশার গ্রুপ, বলেন প্রেশার গ্রুপ হিসেবে রাখছে। তো এই জন্যই বলছি যে দেশটা এলোমেলো হয়ে গেছে। ডক্টর শান্ত আজিজ ভাই আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনেক রাগ ক্ষোভের কথা বললেন, তো আমার অতটা মনে হয় না। কেন? উনি যে ঠোঁটের নিচে হাসেন ওটা কিন্তু দেখে ফেলেছে, মানে লুকাতে পারে না। ফলে কারসাজি করুক আর যাই করুক, বাংলাদেশেটা এই মুহূর্তে লুকানো খুব সহজ নয়। ফলে উনি চাইলেই যে যা কিছু করে ফেলবেন আর বাংলাদেশের মানুষ এটা সহজভাবে গ্রহণ করবে, এটা ভাববার কোনো কারণ নাই। আমার মনে হয় আমাদের নানা রকমের আশঙ্কা আছে, এটাও যেমন সত্য, কিন্তু আমার মন বলে ইলেকশন ফেব্রুয়ারিতে উনি শেষ পর্যন্ত দিতে বাধ্য হবেন। কয়েকটা কারণে, একটা হচ্ছে বিএনপি এবং তাদের সমমনাদের এবং দেশবাসীর চাওয়া। আচ্ছা, আমি আপনাকে জাস্ট একটা মানে এই প্রশ্নটা একেবারে হাইপোথেটিক্যাল। আপনি আপনার কথা বলছিলেন যে সেপ্টেম্বরে উনি 3 মাসের কথা বলেছেন, 3 মাস আগে ঠিক করতে, ধরো ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হলে এটা ফেব্রুয়ারি মানে কি মধ্য ফেব্রুয়ারির আগে করতে হবে। তো মধ্য ফেব্রুয়ারি করতে হলে আমরা যদি একটু পেছনে যাই, জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, ধরা যাক ওই 3 মাসের হিসাব সময় তো আছে। 3 মাস আগেই তো স্ক্যাজুয়াল ঘোষণা করতে হবে, করলেন না শেষ পর্যন্ত। এবং অক্টোবর নভেম্বরে গিয়ে যদি বিএনপি আন্দোলন সংগ্রাম শুরু করে, সরকারেও তো কিছু শক্তি আছে, একেবারে নাই, এবং তার রাজনৈতিক শক্তিও আছে, এবং জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন অন্তত পথে অ্যাজিটেশন তৈরি করবার জন্য তারা একেবারে ফেলনা নয়। সেই জায়গায় গিয়ে ধরেন আন্দোলন যদি আপনার কথা যদি সফলও করতে হয়, 1-2 মাসে বিএনপি যে সেটা সফল করতে পারবে এটা কি মনে করেন? বিএনপি অক্টোবর নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে না। কোন পর্যন্ত অপেক্ষা করবে? আমার মনে হয় সেপ্টেম্বর নাগাদই বিএনপি সহ সমমনার দলগুলো সরকারের কাছে একটা রোডম্যাপ স্পষ্ট, নির্বাচন কবে হবে, তফসিল ঘোষণা কবে হবে। অনেক ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে মনে হয় যে বিএনপির সমমনা দলগুলো কিন্তু এক ধরনের কাউকে তো বোঝাই যায় তারাও কিন্তু একটা টোপের মধ্যে পড়েছে। না, কেউ পড়েছে, এবং তারা তো এনসিপি মনেই করে ক্ষমতাসীন দল, তারাই ক্ষমতায় যাবে। তো তারা যদি টোপ দেয় যে আপনারা আসেন আমাদের সঙ্গে, আপনাদেরকে আমরা এই ভাগ দিব, কেউ পড়েছে না, ভাগ দেওয়ার টোপে পড়েছে তা না, কেউ এরকম হয়েছে যে তার আসন যেখানে সেখানে বিএনপির স্ট্রং ক্যান্ডিডেট আছে, তাকে নমিনেশন না দিলেও বিদ্রোহী ক্যান্ডিডেট হলে জিতে আসা কঠিন হবে। সেই ক্ষেত্রে তারা নিশ্চয়তা চায় যে কোনো উপায়ে তাকে এমপি বানিয়ে আনতে হবে, এরকম পজিশন কারো বেলায় আছে। ফলে তারা একটু এটা নিয়ে একটু নানান রকমের চাপে আছে। কিন্তু আমি যে কারণে বলছিলাম যে এক হলো বিএনপি সমমনাদের চাপ, এইটা কিভাবে ওভারকাম করবে সেটা অবশ্যই একটা ক্যালকুলেশনের বিষয়। দিয়ে হচ্ছে ডক্টর ইউনূসরা যে যা কিছুই ভাবুক, আমার মনে হয় উনি অর্থনীতি বোঝেন, এবং অর্থনীতি বোঝেন বলেই বাংলাদেশের অর্থনীতি কোথায় যাচ্ছে এবং এই সরকারের পক্ষে এটা কতদিন টেনে নেওয়া সম্ভব, বিনিয়োগ না হলে, চাকরির বাজার না বাড়লে, দারিদ্র্য কমলে, সেই হিসাবটা ওনার থাকার কথা। মানুষ খুবলে খাবে একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে উনি সামাজিক ব্যবসায়ী, তো উনি সমাজও বোঝেন যে এই সমাজ নির্বাচনের জন্য মুক্তি আছে। এটা আজিজ বলবেন, আমি বলবেন না, কিন্তু ক্ষমতার একটা মোহ বা গন্ধ কিন্তু না, বহু মানুষকে শেষ করে দেয়, বহু মানুষকে শেষ করে দেয় না। আমরা যদি হিস্ট্রি দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে নোবেল লরিয়েট যতজনই পৃথিবীতে ক্ষমতায় গিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেয়েছেন, যে কোনোভাবেই হোক না কেন, তাদের সাফল্য কিন্তু একেবারেই নেই, কারো ক্ষেত্রেই। মানে আমি জানি না, প্রফেসর ইউনূস হয়তো তার ব্যতিক্রম হতে পারেন বা হবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্য, মানে উনি যে পাওয়ার গ্রিডি, এইটা তো 2006 সালে প্রমাণিত হয়েছে যে উনি রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে একটা কিংস পার্টি গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য একটা প্লট 2006 সালে তৈরি করেছিলেন। সেখান থেকে আবার ব্যাক করেছেন, দেখছেন যে এটা ওনার কাজ নয়। আমার ধারণা
উনি এই যে এই সময়ে প্রধান হিসেবে এই জায়গাটা এনজয় করলেন, উনি একটা নির্বাচন দিয়ে সরে যাবেন, ওনার যে বয়স হয়েছে এবং এখন ওনার ওই পাওয়ার গ্রিডি ভাবটা আছে, এটা আমার মনে হয় না। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে শেষ পর্যন্ত উনি নির্বাচন দিবেন, যেহেতু উনি সমাজ বোঝেন, সামাজিক ব্যবসায়ী লোক, তো উনি অর্থনীতিও বোঝেন, দেশ কোথায় যাচ্ছে জানেন। আর বিএনপির মতো বড় একটা দল এবং সমমনাদের যেই চাপ আসবে ওটা উনি কুলাতে পারবেন না। এবং আরও একটা কথা বলে দেই, ওনারা ভেতরে ভেতরে পারলে জরিপ চালিয়ে দেখুক, এই পুলিশ প্রশাসন সহ বিভিন্ন যে স্টেট অ্যাপারেটাসগুলি আছে, তারা কেউ বিএনপি যদি নির্বাচন চেয়ে মাঠে নামে, তাহলে এরা বিএনপির বিরুদ্ধে তাদের হুকুম তামিল করতে গিয়া শেখ হাসিনার আমলের মতো ভূমিকা পালন করবে এই পুলিশ প্রশাসন, সেটি হবে না, সেটি করবে না। বিএনপির বিরুদ্ধে এই অনৈতিক অবস্থানে দ্বিতীয়বার এই পুলিশ প্রশাসন দাঁড়াবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এটা অনেকের সঙ্গে কথা বলে যে অ্যাসেসমেন্ট, সেটাই বলছি। ফলে বিএনপি এবং সমমনাদের এইভাবে একবার তারা ফ্লেক্সিবল হয়ে সম্মান দেখিয়েছে, তাদেরকে অপদস্থ করে আপনি ক্ষমতায় থাকবেন আর অন্য কারো চাওয়াকে ফুলফিল করবেন, সেটা এত সহজে হবে ওটা ভাববার কারণ নাই। আরও একটা আশঙ্কার কথা বলি, যখন বিএনপি মাঠে নামবে, যদি মাঠে নামতে বাধ্য করে, তাহলে তার মধ্যে ছদ্মবেশী ফ্যাসিবাদের পক্ষের যারা এখন ঘাপটি মেরে আছে, তারা ঢুকে পড়ে এই যে যারা এই যে অন্যান্য যারা নির্বাচন চায় না বা এটা করতে বাধ্য করবে, তাদেরকেও ক্ষতিগ্রস্ত এমনভাবে করবে, তখন বিএনপির উপর বদনাম দিতে পারবেন, কিন্তু কেউ কারো পিঠ সাফল্য আসবে না। ফলে উচিত হবে দেশের স্বার্থে, তাদের রাজনীতির স্বার্থে এমন একটা সমঝোতায় আসা যে নিউট্রালভাবে এই সরকারের এখন আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে, রাজনৈতিক দলগুলোকে তাদের দল সামলাতে হবে এবং সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আলোচনা বারবার হয়েছে। সরকারের উচিত হবে শুধু একটা স্টেপ নিলে এই সব এই যে বিভিন্ন দূরত্ব তৈরি হওয়ার উপকরণ তৈরি হচ্ছে নিমিষে দূর হয়ে যাবে। শুধু সরকারের তরফ থেকে বলুক, আমরা বলেছি মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এত তারিখে নির্বাচন, তার এতদিন আগে তফসিল ঘোষণা হবে এবং তার এতদিন আগে সংস্কারের যে কার্যক্রম বেসিক যেটা, এটা শেষ করতে হবে। আপনারা সবাই যে যার দল গুছান, নির্বাচনের প্রস্তুতি নেন এবং সংস্কারের জন্য আমাদের সহযোগিতা করেন। এই রকম একটা ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলে কোনো কনফিউশন থাকে না। ফলে আজকের বাংলাদেশে এই গণঅভ্যুত্থান পরবর্তী শক্তির মধ্যে যে অনৈক্য, ফ্যাসিবাদকে আবার যে আশা জায়গা নিয়ে যে পদক্ষেপগুলি নিচ্ছে, এই সমস্ত কিছুর দায় এই সরকারের, কারণ তারা ওই রকম স্পষ্ট অবস্থান নিচ্ছে না, তাদের অস্পষ্ট অবস্থান। এমনকি এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে যে অনৈক্য তৈরি হচ্ছে, সেখানে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের বা তার সরকারের যে একটা অভিভাবক সুলভ আচরণ বা ভূমিকা দরকার ছিল, সেটাও আমরা দেখি না। ওই যে বলেন ঠোঁটের নিচে মিটিমিটি হাসেন, এই হাসি দিয়ে এনজয় করে যে ওরা করুক, এটা তারা কিভাবে এই সুবিধাটা নিতে পারে, কিন্তু সেটাও আমরা বুঝি, সেটাও এদেশের মানুষ বোঝে। ফলে কোনো চালাকি কাজে লাগবে না। এদেশের মানুষ রক্ত দিতে জানে। বিএনপি 16 বছর রক্ত দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রক্ত দিয়েছে। আজকে সেই বিএনপিকে আপনি আবার যা খুশি তাই করবেন, তারা ঘরে বসে থাকবে, এটা ভাববার কারণ। কিন্তু এটাও তো সত্যি যে 16 বছর রক্ত দিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা, এমনকি জুলাই আগস্টের আন্দোলনেও যে অন্য সকল রাজনৈতিক দল নেতাকর্মীরা যতজন জীবন দিয়েছে, বিএনপির তার চেয়ে বেশি দিয়েছে, কিন্তু নেতৃত্বের কৃতিত্বটা বিএনপি দাবি করতে পারেনি। এইটা সত্য। বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, বাংলা সংক্ষেপে শেষ করে দেই, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে অনেকে বিএনপির প্রতি ওভার এক্সপেকটেশনটা করে, সেটা করা উচিত না। কারণ বিএনপি জামায়াত ইসলামের মতো কোনো ধর্মভিত্তিক দল না। যে ওই একজনে বলছিল কালকে যে একটা টাকি মাছ, আপনি নিশ্চয়ই ছোটোবেলায় গ্রামে দেখেছেন, আমি দেখেছি, পুকুর একটা টাকি মাছ আসলে তার সঙ্গে সঙ্গে ছোট ছোট পোনা অনেক এক জায়গায় হয়, তখন মনে হয় যে আরে কত পোনা, কিন্তু টাকি মাছ যেখানে যায় তার ছানাপোনা ওইখানেই সব যায়। ওই অন্য সে দল, তাদের যা নেতা, যা কর্মী, যা সমর্থক, ছানাপোনার মতো একসঙ্গে ঘুরে ফিরে সব থাকে বলে আওয়াজটা চোখে লাগে। কিন্তু বিএনপি ওই রকম টাকি মাছ মার্কা দলও না, আবার বিএনপি বামপন্থীদের মতো এরকম ক্যাডারভিত্তিক দলও না। বিএনপি একটা মধ্যপন্থা অবলম্বনকারী পাওয়ার পলিটিক্স করা বুর্জোয়া রাজনৈতিক দল। তার যে ক্যারেক্টার, তার মধ্যে খারাপ ভালো এটা সব থাকবে। নেতৃত্বের উচিত হচ্ছে কন্ট্রোল করা, তারা কন্ট্রোল করছে, সেই মেসেজ দিচ্ছে, বহিষ্কার করছে, শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে
কঠোর এবং দৃঢ়। মিস্টার আজিজ, আপনি শুনছিলেন এবং আপনি বলবেন এটাই ফাইনাল রাউন্ড, হাতে খুব বেশি সময় নেই। আমি সঙ্গে একটু যদি আপনি প্রসঙ্গগুলো টেনেছিলেন, খানিকটা অ্যাড্রেসও করেছেন। জুলাই সনদ বা জাতীয় সনদের ভবিষ্যৎ কি দেখেন, কনসেনসাসের ভবিষ্যৎ কি, ঐকমত্য? এটা খুব কঠিন। ধরেন জাতীয় সনদ যদি বলেন, জুলাই সনদ যদি বলেন, সেখানে 52 সালে একমাত্র এই ভূখণ্ডের জাতি জীবন দিয়েছে, ওটাকে বাদ দিতে হবে না। দেশ সৃষ্টি হয়েছে 71-এ, এটাকে বাদ দিতে হবে না। খালি 24 নিয়ে হলে তো হবে না, দেশ বিভক্ত হবে, আবার জাতি বিভক্ত হবে। কোনো অবস্থাতে 52 থেকে শুরু করে 90-এর আন্দোলন, দেখেন 90-এর আন্দোলনে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার পরে কিন্তু 2001 সালের সবচাইতে ভালো নির্বাচন হয়েছে। এটা তো টিকে রাখা যায় নাই, এটা তো কন্টিনিউ করে নাই। আওয়ামী লীগ 2008 সালে এসে সব তছনছ করে দিছে। আমরা তো গণতান্ত্রিক যাত্রায় তো আমরা যেতে পারি নাই। যাক, শান্ত ভাই যে কথাগুলি বলছে, আমি একটু কুযুক্তির কথা বলি। উনি বলছেন যে চালাকি চলবে না, চালাকি চলবে। আমি বলছি এখানেই চালাকি চলবে, কারণ আমি তো কোনো কথা বলি নাই, সুতরাং আমি দায়বদ্ধ নাই। আমি তো কোনো কথা বলে ধরা খাই নাই। আমাকে আপনি আন্দোলন করবেন যে কোনোটাই পারবেন না, আমি অর্থনীতিবিদ। এই সরকারের ভিতরে তো আমি এটার নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার। এর বেশি সংখ্যক তো বিদেশি নাগরিক, প্লেনে ছেড়ে চলে যাবে। আপনার দেশ নিয়ে আপনি থাকেন, আপনি তো পালাতে পারবেন না, উনি তো পালাবেন না, আমি তো পালাবো না, ওনারা চলে যাবে, ওনাদের যার যার দেশে চলে যাবে, সমস্যা কি? সুতরাং ওনাদের কাছে উনিরা যে চোখে দেখে, যে মানসিকতা দিয়ে দেখে, আমরা কিন্তু সেটা দেখি না। আমরা খাস বাংলাদেশি, মাটি কামড়ায় পড়ে আছি। তারা কিন্তু ডুয়েল সিটিজেনশিপ, মনে রাখেন। মূল উপদেষ্টাদের ভিতরে আছে এবং যে কমিশনগুলো করছে এর ভিতরেও আছে, এবং টোটাল 17 জন আছে, জেনে রাখেন, 17 জন আছে এই প্রবাসী সহ। এবং সুতরাং ওনাদের স্টেক, আমি বললাম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে একজন আন্তর্জাতিক ব্যক্তি। তিনির কোনো দেশ নাই, উনি আন্তর্জাতিক, সারা পৃথিবীতে তাতে 54,000 বর্গ মাইল পৃথিবীর ভিতরে তার থাকলো না, তার কি আসে যায়? আপনি যেভাবে দেখতেছেন পারবে না, পারলো না, 54,000 বর্গ মাইলে পারলো না, সারা পৃথিবীতে চলে যাবে। উনিও তো বিদেশি নাগরিক, উনি গেল, তাতে সমস্যা কি? সমস্যা নাই, আপনারা পছেন। না, উনি কালকে চলে যাবেন, কোনো কিছু শূন্য থাকে না। পরশু ওনার জায়গায় আরেকজন দায়িত্ব নেবেন, 3 মাসের মধ্যে নির্বাচন দেবে। বাংলাদেশের নজির আছে, সুতরাং কারোর জন্য কিছু ঠেকে থাকে এটা ভাবার কোনো কারণ নাই ওনাদের। এটা যে বলতেছেন আপনি, যে এত সরল মনে বলতেছেন যে আরেকজন কনফিডেন্স থেকে বলছি, আরেকজন দায়িত্ব নিয়ে দিয়ে দিবে ইলেকশন, যদি আমি কনফিডেন্স থেকে বলছি, কারণ যেই আন্দোলনের মুখে আজিজ ভাই, যেই আন্দোলনের মুখে বাধ্য হয়ে ওনারা উড়াল দিতে বাধ্য হবেন, সেই আন্দোলনকারীদের কারণেই নতুন সরকার আসলে 3 মাসে নির্বাচনের অঙ্গীকার নিয়েই বসবে। এবং যে কোনো সরকার, না আমি জাস্ট বলি, জাস্ট ওনার কথার যদি ধরেন যে যারাই আসুক না, একটা পরিবর্তিত দেশ তো আর শূন্য থাকবে না, এসে যদি বলে একদম স্ট্রেইট যে 3 মাস পরে বা 70 দিন পরে বা 120 দিন পরে এই তারিখে নির্বাচন, সবকিছু আবার শেষ হয়ে যাবে, তারিখ যদি বলে দিতে পারে, তারিখ যিনি ধরেন, আপনি দেখবেন তখন আমার ধারণা যে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবাই এখন সক্রিয় হয়ে যাবে। সরকারের ক্যারেক্টার তো বিভিন্ন থাকে, রাজনৈতিক ভ্যাকুয়ামে যদি কেউ সরকার নিয়ে নেয়, মানে আপনি কি আর্মিকে ইঙ্গিত করছেন? হ্যাঁ, যদি দায়িত্ব আর্ম ফোর্সেসকে ইঙ্গিত করলে আমার মনে হয় না যে বাংলাদেশের আর্ম ফোর্সেস আর ওই জায়গায় আছে, থাকলে তারা 5ই আগস্টে নিয়ে নিত এবং তখন কেউ আপত্তি করতো না। শুধু আমার মনে হয় সেটাই না, পরেও নেওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছে, বহু হয়েছে। আর্ম ফোর্সেস নিয়ে তো আলোচনা এইভাবে ওপেনলি করা যাবে না, আমি করলাম, অসুবিধা নেই। পরিস্থিতিতে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ঢুকতে চাই। জায়গায় ছিল, ওখানেও কিন্তু আর্ম ফোর্সেস নেওয়ার স্কোপ ছিল না আমার কাছে মনে হয়েছে ওই সিচুয়েশন। বাংলাদেশে ইন্টারাপ্ট করি, 5 আগস্টের পরে বাংলাদেশে সেনাবাহিনীর ওই মনোভাব নাই, এবং তারা যদি করেও, তারা যে 600-এর উপরে মানুষকে আশ্রয় দিয়ে আবার ভাগার সুযোগ দিয়েছে, তাদের কিছু কিছু ভূমিকা বিতর্কিত হয়েছে, তাদের সহযোগিতার কারণে ওটারও একটা লজিক আছে প্রাণ বাঁচানোর জন্য। না, ওই লজিক মানলাম জিল্লুর ভাই, কিন্তু পরে তাদের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিতে পারে। এখানে আরেকটা প্রশ্ন আছে, ওখানে শুনতে মনে হয় যে 600 650 সবাই বোধহয় পলিটিক্যাল বেনিফিট, ওর অধিকাংশ হচ্ছে পুলিশের কনস্টেবল, পুলিশের লোক ছিল, আমলা ছিল, বিচারপতি ছিল, কিন্তু কথা হচ্ছে ওদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিত। কিন্তু এই রাগটা কমেছে কি দিয়ে?
তারা এই দেশকে শৃঙ্খলার মধ্যে রাখতে সহযোগিতা করেছে এবং তারা ক্ষমতা নেবার ন্যূনতম আকাঙ্ক্ষাও তাদের আচরণে দেখা দেয়নি। ফলে সেনাবাহিনী আরেকটা এখানে বাড়িধারা ডিওএসএসে ফ্যামিলি সহ মিছিল হয়, প্রেসার তো ছিল। আর জাস্ট আমি আবার ওই কারণে এটা একটা একাডেমিক আর্গুমেন্ট যে ধরেন যারা আশ্রয় ছিল তাদেরকে সবাইকে আইনের হাতে দিয়ে দেওয়ার তো একটা নিরপরাধ মানুষও তো একটা পরিস্থিতি খারাপ দেখে এক জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারে, তো তাদের সবাইকে পুলিশের হাতে প্রমাণিত ছাড়া দিতে পারবেন 10 জন 20 জন 50 জন তাও তো দেয়নি, কেউ কত গেছে তাও দেয়নি, হাতে গোনা 2-3 জন। না ওখান থেকে বলছে যে কিন্তু ওই রাগটাও আমাদের কমেছে কেন, যে তারা দেশের পক্ষে মানুষের পক্ষে আবার অবস্থান সংখ্যাটা কিন্তু তারাই জানিয়েছে, সেটাও মাথায় রাখতে হবে, তারা না বললেও দেশের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু যদি আবার ক্ষমতা গ্রহণের মতো মানসিকতা প্রকাশ করত তাহলে 5 আগস্ট পরবর্তী এই জনতা আর্মিকেও ছাড়তো না। না আমি বলি যে ওই সময় সিচুয়েশনটা কেন পক্ষে ছিল না। দেখেন রাওয়া ক্লাবে মিটিং হয়, সেখানে পরিষ্কার বলা হয় যে কোনো জনতার বিরুদ্ধে যাওয়া যায়। মানে এখানে আমার একটা কথা আছে, আমি উইথ ডিউ রেসপেক্ট, নিঃসন্দেহে প্রাক্তন সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে থাকাকালীন তাদের ভূমিকা ছিল এবং তারা ওই মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু তাদের কথায় তাদের সঙ্গে হয়তো আর্ম ফোর্সেসের যোগাযোগের ভিত্তিতেই তারা ওই ভূমিকাটা পালন করেছেন, কিন্তু ইউনিফর্ম খুলে ফেললে আসলে তার কথায় না, কিন্তু ওই ইউনিফর্মের ভূমিকাটা থাকে না। আমি পুরোপুরি একমত না, কারণ শোনেন আমি যেটা বলছি আমার কথাটা আমি বোঝাতে পারি না, আমি বলেছি যে তারা রাওয়া ক্লাবে যেটা করেছেন তার সঙ্গেও আর্ম ফোর্সেসের নেতৃত্বের ওই সময় একটা যোগাযোগ ছিল, যোগাযোগ ছাড়া তারা এটা করেনি। যোগাযোগ ছিল এবং যোগাযোগ না থাকলে ওই ভূমিকা ওই কথা তারা বলে না। সিভিল প্রশাসন আপনি দেখেন মেরিন ড্রাইভে যে মেজর সিনহাকে হত্যা করা হলো, তখন আর্ম ফোর্সেস প্রেশার ছিল না, বিশেষ করে এই রাওয়া ক্লাবের প্রেশারটা বেশি ছিল। বিচার হয়েছে তো, বিচার হয়েছে তো। সুতরাং সিভিল ব্যুরোক্রেসি রিটায়ার করা আর আর্মির রিটায়ার করা এক জিনিস না। দেশীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি যা, তাতে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নিবে সেই পরিস্থিতি নাই। না আমি আমাদের ওই বীরপুর সেনানিবাসে মিছিল এবং রাওয়া ক্লাবে মিটিং হওয়ার পরে যখন আর্মি বোঝা গেল, জনতা বুঝলো, ছাত্র জনতা বুঝলো যে এখন আর আর্মি গুলি করবে না, তখনই মানুষের না এটা বোঝানো তো, তারা তো ডিক্লেয়ার বলেছে তারা গুলি চালাবে না, সেনাপ্রধান নিজে বলেছে ঢলটা নেমেছে কিন্তু ওই কারণে। হ্যাঁ, আর্মি তো অনেক জায়গায় বীরপুরে তো সেভ করছে, তারা তো গুলি করে নাই। শেষ করছি আমরা দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং ডক্টর শাকাওয়াত হোসেন সায়ন্ত অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক আমার দুই অতিথি পরিস্থিতির বিশ্লেষণ করছিলেন এবং দুজনেই ডক্টর শাকাওয়াত হোসেন সায়ন্ত যদিও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু তার বিশ্লেষণী সক্ষমতা আমি অনেক আগে থেকেই সংবাদ মাধ্যমে দেখি এবং মিস্টার আজিজ তো সাংবাদিক হিসেবে সেটা করছেনই। দুজনেই মনে করেন যে বাংলাদেশের জন্যে নির্বাচন যত বিলম্বে যাবে তত বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুজনেই মনে করেন যে এই সরকার এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এবং কিছু রাজনৈতিক দল যাদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা রয়েছে তারা আসলে এখন আর নির্বাচনটা চান না। দুজনেই মনে করেন এই পরিস্থিতিতে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, এমনকি ইমার্জেন্সির মতো ঘটনাও ঘটতে পারে, বাট ইমার্জেন্সি দেবার জন্য সরকারের যেই সক্ষমতা থাকা দরকার আমার কাছে মনে হয় না যে সেটা তাদের আছে। কারণ ইমার্জেন্সি দিতে হলে যে ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করতে হয়, যে অ্যাপারেটাসগুলোকে ব্যবহার করতে হয়, আমার মনে হয় না তাদের সঙ্গে সরকারের তেমন কোনো সংযোগ আছে। তবে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে এবং একথা মাথায় রাখতে হবে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা যত বেশি হোক না কেন, নটোরিয়াস যারা, তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। চূড়ান্ত বিচারে তারা সফল হয় না, কিন্তু পরিস্থিতি ঘোলাটে করতে কিন্তু তাদের জুড়ি এটা শুভবুদ্ধি সম্পন্ন বা সজ্জন ব্যক্তিদের চাইতে অনেক বেশি। এই বিবেচনাটা মাথায় রেখে আসলে আগামী দিনগুলো যে খুব ভালো বাংলাদেশের যাবে বা যেতে পারে তেমনটা মনে করবার কোনো কারণ নেই। তবে অবশ্যই যারা গণতন্ত্র চান, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেখতে চান, তাদের দ্রুত নির্বাচনের দাবিটা জোরালো করা
খুব জরুরি। কেউ আমার এক অতিথি বলছিলেন সেটা সেপ্টেম্বর অক্টোবর থেকে, অনেকেই মনে করেন সেটা ফেব্রুয়ারি পর্যন্ত দেখে, কিন্তু আমি মনে করি এই দাবিটা এখন থেকেই জোরালো হওয়া ভালো। নির্বাচন করতে 90 দিনের বেশি কোনো অবস্থাতেই লাগবার কথা না। বাংলাদেশে 1991 সালে 78 দিনের মাথায় একটা সরকার হঠাৎ করে, এবং যে সরকারের কোনো প্রস্তুতি ছিল না, যারা জানতেও না যে তারা আসলে এই দায়িত্ব নিতে হবে, তখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানও ছিল না, তারা যদি পারে, এবং এরপরে আরও নজির রয়েছে, কেন বর্তমান সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন 90 দিনের মাথায় একটা নির্বাচন করতে পারবে না? আমার কথা শুনবার জন্য, আমাদের কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।